আমন্ত্রণ দেশ জনপদ লাইভে সঙ্গে আছে আমি জেসিকা বেদিন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন তার কর্মী সমর্থকরা। সকাল থেকে নগর ভবনের সামনে অবস্থান নিয়েছেন তারা। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিয়েছেন সহকর্মী তন্দ্রা তারুণ্য। তন্দ্রা, অবস্থান কর্মসূচির কারণে নগর ভবনে স্বাভাবিক কার্যক্রম কি প্রভাব পড়ছে? জেসিকা, আজকে কিন্তু ষষ্ঠ দিনের মতো সিটি কর্পোরেশন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে আসলে মেয়র হিসেবে শপথ পাঠ না করানোর জন্য কিন্তু আজকে এখানে আসলে সব নগরবাসীর ব্যানারে করে কিন্তু নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ জনগণ যারা রয়েছেন তারা কিন্তু এখানে একত্রিত হয়েছেন এবং তারা একত্রিত হয়ে এখানে আজকে আবারও ষষ্ঠ দিনের মতো কিন্তু তারা এখানে জড়ো হয়ে আসলে যে দাবি এখানে রয়েছে সেটি হচ্ছে ইশরাককে যত দ্রুত সম্ভব অনতিবিলম্বে তাকে যেন আসলে মেয়র হিসেবে তাকে শপথ পাঠ করানো হয় সেই বিষয়টি নিয়ে তারা এখানে আছেন। এবং সকাল থেকে আমরা দেখেছি যে দলে দলে ছোট ছোট মিছিল করে আসলে বিভিন্ন ওয়ার্ড থেকে শুরু করে আশেপাশে এলাকা জুড়ে যারা রয়েছেন তারা হচ্ছে একত্রিত হয়ে এখানে আসছেন। এবং সকালের দিকে যদি আমি বলি, সকালের দিকে যতটুকু এখানে মানুষের আনাগোনা ছিল তার থেকে কিন্তু এখন অনেক বেশি বলা যায় যে একটি জনসমুদ্রের মধ্যে এখানে তৈরি হয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু তারা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে যাচ্ছেন এবং স্লোগানে পুরো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে যে সড়কটি রয়েছে একদম নগর ভবনের সামনে যে রাস্তাটি সেখানে কিন্তু পুরোপুরিভাবে একটি জনসমুদ্রের মতো এখানে সৃষ্টি হয়েছে। এবং পাশাপাশি একটু জানিয়ে রাখি সেটি হচ্ছে যে আজকেও কিন্তু তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। গতকাল কিন্তু তারা একই জায়গাতে তারা মূল ফটকের তালা দিয়ে তারা এখানে ব্লকেট কর্মসূচি পালন করেছিলেন এবং ঘোষণা দিয়েছিলেন যে আসলে আজকে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করবেন। বিগত গত 4 দিনে যতটুকু পরিমাণে এখানে লোকজন নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ জনগণ যারা ছিলেন, যারা আন্দোলন করছিলেন মেয়র হিসেবে ইশরাককে শপথ পাঠ করানোর জন্য আসছে, কিন্তু সে তুলনায় আমি বলবো যে মানুষের ঢল এখানে কিন্তু আরো বেশি। এবং পাশাপাশি আজকেও কিন্তু নগর ভবনের মূল ফটকের সামনে আজকেও কিন্তু স্টেজ বানানো হয়েছে এবং কনসার্টের মতো যে আয়োজন গতকালকে আমরা দেখেছি সেইভাবেই কিন্তু আজকেও এখানে আয়োজন করা হয়েছে। আমরা একটু চেষ্টা করবো কয়েকজনের সাথে কথা বলা যায় তাদের যে এই যে দাবিগুলো আসলে এই দাবি না মানা হয় সেটা কি করবেন পরবর্তীতে আসলে কি কি পদক্ষেপ নেবেন আমরা একটু চেষ্টা করব তাদের সাথে একটু কথা বলার। ভাইয়া একটু কথা বলি, সেটি হচ্ছে যে এই যে দাবি আসলে যদি না মানা হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন? আমাদের দাবি যদি না মানা হয় আমাদের আন্দোলন চলবে, যে পর্যন্ত দাবি না মানা হবে আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমরা তীব্র থেকে আরো তীব্র হবে আন্দোলন, যে পর্যন্ত দাবি না মানা হবে আমরা আমাদের এই আন্দোলন সারা বাংলাদেশ ছড়িয়ে পড়বে। এটা নগর ভবন সেভাবে থাকবে। যেমনটা বলছিলেন যে আসলে এই আন্দোলন কিন্তু তারা বলছেন যে তারা চালিয়ে যাবেন এবং সকালে আমরা দেখেছি যারা রয়েছেন তারা কিন্তু যদি বলছেন যে আসলে যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে তারা অনশনেও বসতে রাজি আছেন এবং যতক্ষণ না পর্যন্ত শপথ পাঠ করানো হবে ততক্ষণ পর্যন্ত তাদের যে এই আন্দোলন, তাদের বিক্ষোভ সমাবেশ যা রয়েছে এগুলো কিন্তু চলমান রয়েছে এবং চলমান থাকবে, এমনটা কিন্তু তারা জানিয়েছেন। যেটা নগর ভবনের একদম সামনে থেকে বা মূল ফটকের সামনে থেকে এই মুহূর্তে আমার কাছে এই ছিল সর্বশেষ। তন্দ্রা, ধন্যবাদ আপনাকে। দর্শক, নগর ভবনের মূল ফটকের সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী তন্দ্রা তারুণ্য। দুর্নীতি অনিয়মের অভিযোগে রাজউক ভবন ঘেরাও কর্মসূচি পালন করছে ক্ষতিগ্রস্ত প্লট মালিকরা। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ হিমেল। হিমেল, কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত প্লট মালিকরা কি বলছেন? জেসিকা, আমি এই মুহূর্তে আছি রাজধানীর যে মতিঝিলের যে রাজউকের যে ভবন, সেই রাজউক ভবনের সামনে আছে। এখানে কিন্তু সকাল থেকে কিন্তু ঘেরাও কর্মসূচি চলছে, অর্থাৎ এখানে ঢাকা সিটি ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশন কিন্তু এই ঘেরাও কর্মসূচি পালন করছে। তাদের যে দাবি, তারা যেটি বলছে যে 2022
থেকে 2035-এ যে ড্যাব যে নীতিমালা করা হয়েছে সেটি বাতিল করতে হবে। তারা যেটি বলছে যে 2008 সালে যে ঢাকা সিটিতে যে নগর ভবনের জন্য যে পরিকল্পনা এবং যে বিধিমেলা আছে সেই বিধিমেলা পূর্ণ বহাল করতে হবে। সেটি কিন্তু এখানকার যে বিক্ষোভকারীরা তারা কিন্তু সেটি বলার চেষ্টা করছে। তারা যেটি বলছেন যে ইমারত তৈরি করার জন্য 2008 সালে যে বিধিমালা আছে সেই বিধিমালার ভিত্তিতেই কিন্তু আবার সেটি পূর্ণ বহালের জন্য তারা এই ঘেরাও কর্মসূচি পালন করছে। এখানকার যে বিক্ষোভকারীরা তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে তাদের কর্মসূচি চলমান থাকবে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া না হয়। তারা যেটি বলছেন রাজুকের চেয়ারম্যান হয় পদত্যাগ করবে, না হলে তাদের কর্মসূচি মেনে নিতে হবে, তেমনটাই কিন্তু বলছেন এখানকার কর্মসূচির যে বিক্ষোভকারীরা তারা কিন্তু তেমনটাই বলছেন। আমরা একজন বিক্ষোভকারীর সাথে কথা বলার চেষ্টা করব, আমরা জানার চেষ্টা করবো যে আসলে তাদের মৌলিক, আপনি জানাবেন যে আপনাদের মৌলিক দাবিগুলো কি এবং আপনারা কি চাচ্ছেন। আমরা চাচ্ছি 2008 আইন আমরা বাস্তবায়ন চাচ্ছি, 2022-35 যে গ্যাপ এটা বাতিল আমরা চাচ্ছি। এই বৈষম্য থাকবে না, যে বৈষম্যের জন্য আমরা যুদ্ধ করেছি, হাজার হাজার রক্তের উপরে দাঁড়িয়ে আমরা আজ কথা বলছি, এটা আমরা বাস্তবায়ন চাই। এই বৈষম্য থাকতে পারবে না। রাজুক যে অরাজকতা করছে এই অরাজকতা থেকে আমরা বিরত চাই। রাজুক এটা করতে পারে না, এই বিধিমালা আমরা মানি না। আমাদের বিধিমালা 2008 এটা বাস্তবায়ন করতে হবে। বৈষম্য থাকবে না। আবাসিক প্রকল্পগুলোতে যে হারে এদেরকে কালেকশন দেওয়া হচ্ছে, আমাদের খণ্ড খণ্ড জমিতে সেই সুযোগ সুবিধা আমাদেরকে দিতে হবে। এটা আমরা বাস্তবায়ন করতে হবে এবং আমরা বাস্তবায়ন চাই। এর জন্য আমাদের যা কিছু প্রয়োজন আমরা তাই করব। প্রয়োজন বোধে এখানে আমরা অন্বেষণ করব, তবু আমরা এই বাস্তবায়ন আমরা চাই। এই 2008 আমাদেরকে বাস্তবায়নে আনতে হবে। এই বিধিমালা আমাদেরকে দিতে হবে। 2022-35 বিধিমালা এটা বাতিল করতে হবে। উনি যেমনটা বলছিলেন যে ওনাদের যে দাবি সেই দাবিগুলো মেনে নেওয়ার পর্যন্ত তারা কিন্তু তাদের কর্মসূচি চালিয়ে যাবেন এবং তারা কিন্তু এই যে ঘেরাও কর্মসূচি চলছে সেই কর্মসূচির মাধ্যমে তাদের দাবিগুলো তারা বাস্তবায়ন করবে, তেমনটাই কিন্তু বলছেন। শুধু তাই নয়, এখানে তার বিক্ষোভকারীর সাথে আমরা কথা বলেছি, জানতে পেরেছি যে এখানে অনেক যে ডেভেলপার আছে এবং তারাও কিন্তু এটা হচ্ছে সম্পৃক্ত এবং বিভিন্ন ধরনের কোম্পানি যে আছে রড সিমেন্ট থেকে শুরু করে অন্যান্য কোম্পানিরাও কিন্তু এটার সাথে সম্পৃক্ত। বিভিন্ন ধরনের যে বিল্ডিংগুলো হবে সেই বিল্ডিংগুলোর সাথে কিন্তু বেকারত্বর একটা বিষয় জড়িত, সেটা কিন্তু তারা দাবি করেছেন যে তাদের যে মৌলিক যে দাবি, যদি আমি একদম সহজ করে বলার চেষ্টা করি, তারা যেটি বলছেন যে একই এলাকায়, অর্থাৎ একই এলাকায় 10 তলা বিল্ডিং থাকা সত্ত্বেও তাদের যে পাশের যে জায়গা আছে তারা যদি সেখানে চায় সেখানে কিন্তু তারা 10 তলা বিল্ডিং বানাতে পারবে না, 5 তলা বানাতে পারবে। অর্থাৎ ঢাকা সিটি কর্পোরেশন কিন্তু অর্থাৎ রাজুক কিন্তু বিভিন্ন এরিয়াকে কেন্দ্র করে বিল্ডিংয়ের যে বিধিমালা সেগুলো কিন্তু করে থাকেন। অর্থাৎ যেখানে মানুষ বেশি, জনসংখ্যা বেশি, সেখানে কিন্তু যে 2022-25 যে ড্যাব নীতিমালা নির্ধারণ করা হয়েছে সেই নীতিমালাতে কিন্তু বলা আছে যে যেখানে জনসংখ্যা বেশি সেখানে কিন্তু বহুতল ভবন আসলে বানানো যাবে না, সেখানে রাজুক বিবেচনা করে ভবনের যে নির্মাণ সেটি কিন্তু তারা অনুমোদন করবে। অর্থাৎ মানুষ যেখানে বেশি সেখানে বিল্ডিংয়ের যে উচ্চতা সেগুলো যে তালা সেগুলো কিন্তু কমাবেন, তেমনটাই কিন্তু বলছেন। আর যেখানে মানুষের সংখ্যা কম সেখানে কিন্তু বিল্ডিংয়ের যে তলা সেটা কিন্তু 10 তলা বা 15 তলা পর্যন্ত বাড়াতে পারেন। এই ধরনের অনেক বিষয় কিন্তু জড়িত। অর্থাৎ এখানকার যে বিক্ষোভকারীরা তারা যেটা বলছেন যে তারা এই ধরনের বৈষম্য চায় না। 2008 সালে যে বিধিমালা ছিল সেই বিধিমালা অনুসারে তাদের পূর্ণ বিধিমালা করতে হবে, তেমনটা কিন্তু তাদের মৌলিক দাবি এখানকার কর্মসূচি করছেন। রাজধানীর মতিঝিলের রাজুকের সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। জেসিকা। হিমেল, আপনাকে ধন্যবাদ। দর্শক, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে রাজুক ভবন ঘেরাও কর্মসূচি পালন করছে ক্ষতিগ্রস্ত প্লট মালিকরা। সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী AH হিমেল। মানিকগঞ্জ শহরের নানা এলাকা অবৈধভাবে বহুতল ভবন নির্মাণ এবং পার্কিং স্পেসে বেআইনি মার্কেট গড়ে ওঠার কারণে যানজট চরম আকার ধারণ করেছে, যা পৌরবাসীর দৈনন্দিন জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, এসব অব্যবস্থাপনার পেছনে মূল কারণ কি আর কর্তৃপক্ষ কি ধরনের ব্যবস্থা নিয়েছে? যেমনটি বলছিলেন, মানিকগঞ্জ পৌর এলাকায় ইমারত আইন অমান্য করেই গড়ে উঠছে বহুতল ভবন, যে ভবনগুলোতে নেই কোনো পার্কিং ব্যবস্থা এবং নেই কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা। তো আমরা
পৌর কার্যালয় সূত্রে যেটি জানতে পেরেছি যে মানিকগঞ্জ পৌরসভা থেকে যে অনুমোদন নিয়ে যে ভবনগুলো নির্মাণ হচ্ছে সেই নির্মাণগুলোতে যে পাশে যে জায়গা রাখার কথা, পার্কিং ব্যবস্থা রাখার কথা, কিন্তু সে ভবন মালিকরা যারা তৈরি করছেন তারা কিন্তু সেই আইন মানছেন না এবং এই পৌর আইন যেটা রয়েছে বিল্ডিং কোড সেই আইন না মানার কারণে কিন্তু যত্রতত্র যানবাহন রাখাতে তীব্র যানজটের সৃষ্টি হয় এই পৌর শহরে। তো অপরদিকে আমরা ফায়ার সার্ভিস সূত্রে যেটি জানতে পেরেছি যে মানিকগঞ্জে পৌর শহরে প্রায় অর্ধ শতাধিক ভবন কিন্তু তারা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন, তার মধ্যে বাণিজ্যিক এবং আবাসিক ভবনগুলো রয়েছে। তো আবার আরেকটি বিষয় আমরা যেটি বলতে চাই যে এই মানিকগঞ্জ পৌর এলাকায় যে বহুতল ভবনগুলো রয়েছে কিছু কিছু ভবনে পার্কিং ব্যবস্থা রাখলেও সেই পার্কিং এর জায়গায় কিন্তু অবৈধ মার্কেট হিসেবে ভাড়া দিয়েছে যে অবৈধ মার্কেট, সেই মার্কেট উচ্ছেদে এবং কার্যত পদক্ষেপ নিতে কিন্তু পৌর কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। তো আমরা এ বিষয়ে কথা বলেছি পৌর কর্তৃপক্ষ যে নির্বাহী কর্মকর্তা রয়েছে বজলুর রহমান, তার সাথে তিনি যেটি আমাদের জানিয়েছেন যে যারা এই পৌর আইন এবং যে ইমারত আইন রয়েছে সেটি না মানছে তাদেরকে আমরা নোটিশ প্রদান করছি এবং তারা নোটিশ প্রদান করলেও কিন্তু যারা ভবন নির্মাণ করছেন তারা কিন্তু সে আইন মানছেন না। তো আমরা আরেকটি কথা বলে রাখি যে মানিকগঞ্জের যে ডেভেলপার অ্যাসোসিয়েশন রয়েছে, ডেভেলপার অ্যাসোসিয়েশন থেকেও কিন্তু যে ভবনগুলো নির্মাণ করা হচ্ছে সেই ভবনগুলোতেও কিন্তু তারা সেই পৌর আইন যেটি রয়েছে যে বিল্ডিং কোড আইন সেই আইন তারা মানছেন না। তো সব মিলে বলা যায় যে মানিকগঞ্জের যে বহুতল ভবনগুলো নির্মাণ হচ্ছে সেটি অনেকগুলো কিন্তু অবৈধ হিসেবে নির্মাণ করছেন। তো আমরা আরো যেটি জানতে পেরেছি যে মানিকগঞ্জ পৌর শহরে যে বহুতল ভবনগুলো নির্মাণ হয়েছে অনেকাংশ ভবনই যেটি অনুমোদন রয়েছে 3 তলা সেটি করা হয়েছে 6 তলা, 4 তলা থেকে করা হয়েছে 5 তলা। যে এই যে অনুমোদিত যে বহুতল ভবন নির্মাণ হচ্ছে সেই ভবনগুলো কিন্তু ভবন ধসেরও একটা আশঙ্কা রয়েছে এবং যে অগ্নি ঝুঁকি সেই ঝুঁকিগুলো কিন্তু বাড়ছেই। তো আমরা এ বিষয়ে কথা বলেছি ফায়ার সার্ভিসের যে উপপরিচালক আব্দুল হামিদ রয়েছেন, তার সাথে তিনি যেটি আমাদের জানিয়েছে যে মানিকগঞ্জ পৌর শহরে যে এই যে অবৈধ যে মার্কেটগুলো রয়েছে এবং যে বহুতল ভবন রয়েছে যেগুলোকে চিহ্নিত করা হয়েছে ঝুঁকিপূর্ণ হিসেবে সেগুলো কিন্তু নিরসনে এবং কার্যত ব্যবস্থা নেওয়ার জন্য পৌর কর্তৃপক্ষকে তারা পত্রের মাধ্যমে অবহিত করেছে, কিন্তু পৌর কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না। তো মানিকগঞ্জের পৌর এলাকার যে সুশীল সমাজের প্রতিনিধি রয়েছে তারা যেটি বলছেন যে পৌর কর্তৃপক্ষের গাফলতি এবং সুষ্ঠু তদারকি না থাকার কারণেই যে এই যে অবৈধভাবে যে বিল্ডিং গড়ে উঠছে সেগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, যে কারণে পৌর এলাকার যে সরু রাস্তাটি সে রাস্তায় যে যত্রতত্র পার্কিং এর কারণে কিন্তু জনদুর্ভোগ কিন্তু চরমে আকার ধারণ করেছে এবং চরম ভোগান্তিতে পড়েছে। তো পৌরবাসীদের দাবি যে পৌর কর্তৃপক্ষ যেন এ বিষয়ে সুদৃষ্টি দেন এবং যাতে ইমারত আইন অমান্য করে অবৈধভাবে বহুতল ভবন নির্মাণ করতে না পারে তার ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তো জেসিকা, এই ছিল আমার কাছে মানিকগঞ্জ পৌর এলাকায় যে বহুতল নির্মাণ করছেন ইমারত আইন অমান্য করে তার সর্বশেষ খবর। আলিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, মানিকগঞ্জে অবৈধভাবে তৈরি হচ্ছে বহুতল ভবন সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল আলিম। মেহেরপুর জেনারেল হাসপাতালে জনবল ও চিকিৎসক সংকটের কারণে চিকিৎসা সেবা চলছে অর্ধেক সক্ষমতায়, এতে চরম ভোগান্তিতে পড়েছে রোগীরা। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আক্তারুজ্জামান। এই সংকটের কারণে রোগীদের কি ধরনের সমস্যা হচ্ছে আর হাসপাতালের কর্তৃপক্ষ কি ধরনের পদক্ষেপ নিচ্ছে? জেসিকা, যেমনটি বলছিলেন যে আমাদের যে মেহেরপুরের একমাত্র 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, এই জেনারেল হাসপাতালটা কিন্তু 2013 সালে 100 শয্যা থেকে 250 শয্যা উন্নীত করা হয়, যেটি মেহেরপুর জেলার প্রায় 7.5 লক্ষ লোকের একমাত্র চিকিৎসার যে জায়গা সেটি কিন্তু আমাদের এই মেহেরপুর জেনারেল হাসপাতাল। এখান থেকে কিন্তু কুষ্টিয়া এবং রাজশাহী কিন্তু অনেক দূরের রাস্তা, যেখানে চিকিৎসা নিতে হলে কিন্তু মানুষের অনেক দুর্ভোগ হতে হয়। 2013 সালে এই 250 শয্যা হাসপাতাল হলেও কিন্তু 100 শয্যার যে জনবল, সেই জনবল নিয়েই কিন্তু এখানে চিকিৎসা সেবা চলছে। আমরা ইতিমধ্যে জেনেছি যে 293টি সমস্ত পদের মধ্যে কিন্তু 78টি পদই খালি রয়েছে, যার মধ্যে রয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক, শিশু বিশেষজ্ঞ, তারপরে অ্যানেস্থেসিস্ট, সার্জিক্যাল
এইসব চিকিৎসক সহ কিন্তু 78টি পদ শূন্য রয়েছে, যে কারণে কিন্তু মানুষের যে চিকিৎসা সেবা নিতে কিন্তু অনেকটা দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং দূর দূরান্ত থেকে কিন্তু বাড়তি অর্থ খরচ হচ্ছে। আরেকটা বিষয় আপনাকে বলি, সেটা হচ্ছে যে এখান থেকে কিন্তু যে এখানে একটা অত্যাধুনিক অপারেশন থিয়েটার থাকলেও কিন্তু চিকিৎসকের অভাবে কিন্তু এই অপারেশন গুলি হচ্ছে না। তো আমরা এই দুর্ভোগ নিয়ে যদি এখানকার স্থানীয় মানুষের সাথে কথা বলতে চাই, তিনি আমাদেরকে জানাবেন যে এখানে আসলে কি ধরনের দুর্ভোগ হয়ে থাকে। আচ্ছা, আমাদের মেহেরপুরে 250 শয্যা বিশিষ্ট হসপিটাল থাকলেও এখানে হসপিটালের বেডের সংখ্যা মাত্র 100 এবং শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ এবং টেন্ডারবাজি করার জন্য হসপিটালের ঔষধ এবং খাবার এই দুইটাকে 250 ক্যাপাসিটির করা হয়েছে। বাকি বেড থেকে শুরু করে ডাক্তার, জনবল কোনো কিছু আমাদের হসপিটালে নাই। এবং আমরা হসপিটালে যখন আসি আমরা দেখতে পারি এখানকার যে নার্সগুলো আছে, নার্সগুলোর ব্যবহার অত্যন্ত খারাপ হচ্ছে দিন বা দিন। এবং কিছু কিছু সময় মানুষ কনফিউজ হচ্ছে যে এটা আসলে নার্স না, ইনারা আসলে ডাক্তার। এবং আমাদের হসপিটালে রিসেন্ট আমরা যে ওষুধের বিষয় দেখি, আমাদের হসপিটালের ওষুধের বিষয়ে এবং অন্যান্য যে টেন্ডার গুলো আছে সেগুলো নিয়ে আমরা কিছুদিন আগে জানতে পারি নিউজের মাধ্যমে যে অনেক পরিমাণ দুর্নীতি করা হয় এবং এই দুর্নীতির মাত্রাটা বেড়েছে আমাদের নতুন তত্ত্বাবধায়ক আসার পরবর্তী সময়ে। দুর্নীতি এবং লুটের কাহিনী যেন হসপিটালে সবার মুখে মুখে প্রচলিত হয়ে গেছে। তিনার কাছে প্রশ্ন করলে তিনিকে হসপিটালে পাওয়া যায় না। তিনি অধিকাংশ সময় ঢাকাতে অবস্থান করেন এবং খুবই অল্প সময়ের ভেতরে সপ্তাহে হয়তো 1 থেকে 2 দিন মেহেরপুরে। ভুক্তভোগী কিন্তু এখানকার যিনি তত্ত্বাবধায়ক রয়েছেন তার বিরুদ্ধে কিন্তু অনেক অভিযোগ রয়েছে এবং চিকিৎসা সেবা যে ব্যাহত হচ্ছে সে বিষয়ে কথা বলছিলেন। তো আমরা ইতিমধ্যে জেনেছি যে হাসপাতালটির যে জনবল, সেই জনবল কিন্তু এখন পর্যন্ত এখানে কিন্তু পরিপূর্ণ হয়নি। দীর্ঘদিন যাবত কিন্তু জনবলের সমস্যা এবং আমরা শুনছিলাম যে ইতিমধ্যে জেনেছি যে এখানে সুস্থ এবং সুস্থভাবে চিকিৎসা নিতে এবং জনবল সংকট নিরসনের জন্য কিন্তু কয়েক দফা কিন্তু মানববন্ধন করেছে মেহেরপুরবাসী। আমরা কয়েকদিন আগেও কিন্তু দেখেছি যে মেহেরপুরের একটি ব্যানারে, নাগরিক কমিটির একটি ব্যানারে কিন্তু মানববন্ধন হয়েছে। তো মেহেরপুর থেকে এই ছিল আমার কাছে হাসপাতাল নিয়ে সর্বশেষ জনদুর্ভোগের খবর। জেসিকা, আপনাকে ধন্যবাদ। দর্শক, মেহেরপুর জেনারেল হাসপাতালে জনবল ও চিকিৎসক সংকটের কারণে চিকিৎসা সেবা চলছে অর্ধেক সক্ষমতায়, সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আক্তারুজ্জামান। চট্টগ্রামে দিন দিন বেড়েই চলেছে তাপপ্রবাহের তীব্রতা। প্রখর রোদ ও উচ্চ তাপমাত্রায় জনজীবন হয়ে পড়েছে বিপর্যস্ত। হিট স্ট্রোক ও পানির শূন্যতায় ভুগছেন অনেকেই। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা কত রেকর্ড করা হয়েছে এবং এই পরিস্থিতিতে স্বাস্থ্য বিভাগ কি কি সতর্কতা দিচ্ছে? জি, আপনি যেমনটা বলছেন গত তাপদাহ বয়ে যাচ্ছে, কিন্তু তাপদাহ জনজীবন খুব বিধ্বস্ত হয়ে পড়ছে। তার মাঝে আমরা দেখছি মধ্যরাতে কিছু সামান্য বৃষ্টি হলো, এর মাঝে এই বৃষ্টিতে কিন্তু নগরবাসীর স্বস্তি শুরু হচ্ছে, কিন্তু তারপর যে গরম সেটি কিন্তু বাড়ছে। কারণ প্রতিদিনই 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস করে চট্টগ্রামের তাপমাত্রা বাড়ছে। এতে করে সাধারণ মানুষের পাশাপাশি যারা শ্রমজীবী মানুষ রয়েছেন তাদের মাঝে কিন্তু এক ধরনের নারীর স্বাস্থ্য রয়েছে। কারণ গরমে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যে গরমের তীব্রতা ধারণ সেটি ধীরে ধীরে বাড়তে থাকে। কিন্তু আজ আসলে সকাল 9টার পর থেকে কিন্তু আবহাওয়া শীতল, কারণ এখনো আকাশ মেঘলা অবস্থায় আছে। কারণ হয়তো এখনো একটু আমরা দেখছি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, হয়তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলেও কিন্তু চট্টগ্রামে যে গরমের আবহাওয়ার যে গরম বা বাতাসের যে গরমের আর্দ্রতা সেটি কিন্তু রয়ে গেছে, আর সেটি বাড়ছেও। এতে করে শ্রমজীবী যারা মানুষ রয়েছেন তাদের মাঝে যে কষ্ট বা তারা যে ভোগান্তির মধ্যে রয়েছেন সেটি আসলে বলাই বাহুল্য। আমরা একটু কথা বলার চেষ্টা করবো একজন রিক্সা চালক। একটু যদি বলতেন যে যে গরমে আপনার কাজ করতে বা আপনার যে গাড়ি চালাতে সমস্যা হচ্ছে কিনা? হ্যাঁ, গরম তো অতিরিক্ত গরম পড়ে, কিন্তু গরমের মধ্যে গাড়ি চালাতে অনেক সমস্যা, কিন্তু গাড়ি চালাতে পারি না। মানে 12-2 মারলে আর 2 টাইমে কি গাছতলাতে বসে থাকে গরম, এই কারণে বেশি বেশি গরমের বছর। চালক যেভাবে বলছেন যে তীব্র গরমের কারণে আসলে তাদের যে প্রতিদিনের আয় রয়েছে সেটা তারা অনেক ভোগান্তির মধ্যে পড়ছেন। করার পাশাপাশি তাদের যে ভোগান্তি সেটি আসলে বলাই বাহুল্য। আমরা আরেকজন অটোরিকশা চালকের সাথে কথা বলবো। ভাই, যে 2-1 দিনের যে গরম শুরু চলছে, সে গরমে আসলে আপনাদের জনজীবনের কি অবস্থা বা আপনাদের যে গাড়ি চালাচ্ছেন এতে কোনো সমস্যা হচ্ছে কিনা? গরমের জন্য যাত্রী কম হচ্ছে, এখন একটু মোটামুটি ঠান্ডা আছে। গরম হলে তো বেশি সমস্যা। কালকে যে পরিমাণে গরম পড়ছে আজ কিন্তু মোটামুটি নিয়ন্ত্রণে আছে।
চালক বলছেন গতকালকে যে গরমের যে তীব্রতা ছিল সেটি ধীরে ধীরে কমলে কিন্তু আছে সকাল থেকে আকাশ যে মেঘলা অবস্থায় রয়েছে, হয়তো বৃষ্টি হতে পারে, কারণ আমরা দেখছি ইতিমধ্যে গুড়ি গুড়ি যে বৃষ্টি সেটি শুরু হয়েছে। সেই কারণে হয়তো একটু ঠান্ডা আবহাওয়া থাকলে কিন্তু গরমের যে আর্দ্রতা সেটি কিন্তু রয়ে গেছে। পাশাপাশি গত 2 দিন আগে চট্টগ্রামে কিন্তু নগরে বা মধ্যরাতে বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টিতে কিন্তু নগরের কয়েকটি এলাকা জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল। জলাবদ্ধতার সৃষ্টির মধ্যে কিন্তু 2 জন মানুষ বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে আসলে নিহত হয়েছেন। তো আর কি বলা যায়, নগরের পাশাপাশি কিন্তু উপজেলাগুলিতেও কিন্তু গরমের যে আবহাওয়া সেটি বাড়ছে। সেটি আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে কিন্তু যে গরমের তীব্রতা সেটি বাড়ছে। গরমের তীব্রতার কারণে আসলে সাধারণ মানুষের পাশাপাশি যারা সড়কের পাশে বসবাস করেন বা ফুটপাতে বস্তির এলাকাগুলিতে বসবাস করেন তাদের জীবন আসলে জনজীবন অসহনীয় করেছে। পাশাপাশি শিশু থেকে বৃদ্ধ সবার জীবন এক ধরনের অভিশাপ বলা যায় গরমের কারণে। চট্টগ্রাম থেকে জনজীবন নিয়ে বা তীব্র গরম নিয়ে আমার কাছে সর্বোচ্চ। আপনাকে ধন্যবাদ। সচিবালয় প্রশাসন সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে থাকা আওয়ামী দস্যুদের তালিকা প্রকাশ করছে জুলাই ঐক্য। সরাসরি চলে যাচ্ছে আমরা সেখানে। আপনারা জানেন শুধু জুলাই আগস্টে নয়, গত 15-16 বছর যাবত সচিবালয়ে আমলা ও প্রশাসনের কর্মকর্তারা যেভাবে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেছিল, ঠিক একই কায়দায় কিন্তু এখনো তারা সরকারের ভিতর থেকে বিভিন্ন তথ্য এই খুনিকে দিয়ে সহযোগিতা করছে এবং যোগাযোগ অব্যাহত রাখছে। প্রায় 2000-এর অধিক ছাত্র জনতা জীবন দিল, শহীদ হইল। 31,000-এর অধিক ছাত্র জনতা আহত হইল, পঙ্গুত্ব বরণ করলো, রক্ত দিল। এই রক্তের পরবর্তী সময় আমাদের সব থেকে বড় ব্যর্থতা হচ্ছে যে আমরা একটা ভিন্নভাবে সরকার গঠন করতে পারি না, যে কারণে এই সুযোগটা কিন্তু আওয়ামী লীগ লুফে নিয়েছে এবং দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য যেভাবে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে, একই সাথে কিন্তু সরকারের আমলা এবং প্রশাসনিক কর্মকর্তারা তাদেরকে সহযোগিতা করছে। আওয়ামী লীগের এখনো অনেক এমপি মন্ত্রী এখনো দেশেই আছে, তারা কিন্তু দেশ থেকে পালায় যায়নি, অনেকে এখনো দেশে। আপনারা কয়েকদিন আগে দেখেছেন যে ডক্টর শিরিন শারমিন সম্ভবত তার পাসপোর্ট তার ঘরে যেয়ে বানিয়ে দিয়ে এসেছে। তারপরে সাবের হোসেন চৌধুরীকে তো জামিন দিয়ে দিয়েছে। তো এরকম অসংখ্য এমপি যারা বিশেষ করে জুলাইয়ের 15 তারিখের পরবর্তীতে আওয়ামী লীগ যে গণহত্যা সংঘটিত করেছে, সেই গণহত্যা কিন্তু এরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। শুধু তারা যে নির্দেশনা দিয়েছে তাই না, অনেকে কিন্তু অংশগ্রহণ করেছে রাজপথে, গুলি করতে দেখা গেছে অনেককে। কিন্তু এরকম অনেক এমপি, মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান এরা কিন্তু এখন ডেজার্টসে ঘুরে বেড়াচ্ছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের আশ্রয় প্রশ্রয়ে, বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাদের আশ্রয় প্রশ্রয়ে কিন্তু তারা বেড়ে উঠছে। তো তাদের ব্যাপারে কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করতে আমরা দেখছি না। আমরা অনেক ধৈর্য ধারণ করেছি, আমরা সরকারের প্রতি আস্থাশীল ছিলাম যে তারা যেহেতু অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে এসেছে, তারা আমাদের দাবিগুলোকে সম্মান জানাবে, অভ্যুত্থানের স্পিরিটকে সম্মান জানাবে এবং আর কোনো আন্দোলন করতে হবে না। সচিবালয়ের প্রশাসন সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে থাকা আওয়ামী দস্যুদের তালিকা প্রকাশ করছে জুলাই ঐক্য। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। ময়মনসিংহের ত্রিশালে প্রতিবাদের মুখে রাস্তা নির্মাণ কাজ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। কাঁচা রাস্তা, ধুলো ও কাদায় নিত্যদিনের চলাচল হয়ে উঠেছে দুর্বিষহ। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, কি কারণে এই কাজ বন্ধ রয়েছে এবং স্থানীয়দের দাবিগুলো কি?
গত 1 মাস ধরে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই রাস্তাটি বন্ধ রয়েছে, যার কারণে সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে এবং তারা বলছেন যে দ্রুত যেন রাস্তাটির নির্মাণ কাজ সম্পূর্ণ করা হয়। এই বিষয়ে আমরা উপজেলা প্রকৌশলীর সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন যে স্থানীয় একজনের বাধার মুখে কিন্তু সেই নির্মাণ কাজ এখনো পর্যন্ত বন্ধ রয়েছে, সেই বিষয়টি তারা বলছিলেন। এবং এখানকার স্থানীয় লোকজন যারা রয়েছেন তারা বলছেন যে সরকার যে জায়গাটিতে রাস্তাটি নির্মাণ করছেন সেই ইলিয়াস আপনাকে ধন্যবাদ। যশোর শহরে দিন দিন বেড়ে চলেছে যানজট। প্রধান সড়কগুলোতে ঘন্টার পর ঘন্টা আটকে থাকছে যানবাহন, ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সালাউদ্দিন সাগর। এমন পরিস্থিতির কারণ কি এবং এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি বলছেন? ধন্যবাদ আপনাকে। আসলে যশোর শহরটি সকাল হওয়ার সাথে সাথে কিন্তু যানজটের শহরে রূপান্তরিত হয়। দীর্ঘদিন ধরে লাগাতার যানজট লেগে থাকলে আসলে কর্তৃপক্ষের কিন্তু সেরকম কোনো হস্তক্ষেপ আমরা দেখতে পাইনি, যার ফলে যশোর শহরের গুরুত্বপূর্ণ একটি স্থান এই যে যশোর জেনারেল হাসপাতাল, এইখানে মুমূর্ষু অবস্থায় কিন্তু রোগীরা আসে, এখান থেকে বিপদে পড়ে এখানে রোগীরা আসেন। কিন্তু এখানে ঢোকার মুখে যে সমস্যাটি হয়, এখানে প্রবল যানজটের কবলে পড়তে হয়। একই সাথে আমরা ট্রাফিক ব্যবস্থার কথা যদি একটু বলতে চাই, ট্রাফিক আমরা সকালবেলা দেখেছি যানজট খুব প্রকট আকার ধারণ করেছে, কিন্তু আমাদের উপস্থিতি বা ক্যামেরার উপস্থিতি টের পেলে আমরা দেখেছি যে যানজট ক্লিয়ারে কিন্তু আসলে ট্রাফিক বিভাগ উদ্যোগ নেয়, তারা কিন্তু সে সময় খুবই অ্যাক্টিভ থাকেন। কিন্তু আমরা সরে গেলে বা ক্যামেরা সরে গেলে তখন আবার দেখি যে আগের জায়গায় ফিরে আসে। তো আমরা ট্রাফিক ব্যবস্থা নিয়ে বারবারই শুনেছি, আইন শৃঙ্খলা মিটিং এ এটা নিয়ে ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর যিনি রয়েছেন মাহফুজুর রহমান, তিনি পরিকল্পনার কথা বলেছিলেন। তিনি সেখানে তার ভিতরে ছিল সুশৃঙ্খল পার্কিং ব্যবস্থা করতে হবে, অতিরিক্ত যানবাহন শহরে যাতে প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থা তিনি নিশ্চিত করবেন। তারপরে লাইসেন্সবিহীন ইজি বাইক, অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা এগুলো যেন চলতে না পারে সে ব্যাপারে তিনি আইনের ব্যবস্থা নেবেন। এই সমস্ত পরিকল্পনার কথাই কিন্তু আসলে জানিয়েছেন, কিন্তু আমরা আসলে বাস্তবায়ন করার যে উদ্যোগ এটা কিন্তু আমরা কখনো দেখিনি। শহরের একেবারে প্রতিটি প্রবেশ মুখে কিন্তু তিনি বিশেষ চেকপোস্ট বসানোর কথা বলেছিলেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রবেশ মুখে আসলে ইজি বাইক স্ট্যান্ড, রিক্সা স্ট্যান্ড এইগুলা হয়ে গেছে। আসলে তবে এই সভার প্রায় বছর পেরিয়ে যাচ্ছে, কিন্তু সবার পরে সভা হচ্ছে, প্রস্তাবনার পরে প্রস্তাবনা আসছে, কিন্তু আসলে এই যে সমস্যার সমাধানে কিন্তু আমরা কোনো উদ্যোগ দেখতে পাচ্ছি না। আপনি দেখতে পাচ্ছেন যে একেবারে শহরের প্রাণকেন্দ্র, একেবারে মেইন টার্নিং পয়েন্ট, এইখানে কিভাবে যানজট লেগে থাকে। ট্রাফিক পুলিশ এখন আমাদের দেখে কি ব্যস্ত হয়ে গেছে, কিন্তু এই ব্যস্ততা আগে ছিল না। একই চিত্র আমরা দেখতে পেয়েছি শহরের মনিহার, আরএন রোড, চৌরাস্তা, মেমালি রোড, মুজিব সড়ক, মানে যশোর শহরের অভ্যন্তরের প্রত্যেকটা অঞ্চলে এরকম অবস্থা। এর ফলে যে ব্যাটারি চালিত রিক্সা, অবৈধ ইজি বাইক, তারপরে যত্র পার্কিং। আবার আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, 11:30 বাজলেই কিন্তু মূলত এই যে যানজটের যে ভয়াবহ দৃশ্য এটা কিন্তু দেখা পড়ে। তো 11:30টার সময় আমরা দেখছি যশোর শহরের ভিতরে 50 সিটের যে বড় বড় বাসগুলি আছে, স্কুল বাস, সেগুলো কিন্তু শহরের ভেতরে প্রবেশ করানো হয়। তো এইগুলো এর ফলে কিন্তু যানজট আরো বৃদ্ধি পায়। তো এই মুহূর্তে আমি একজন পথচারীর সাথে একটু কথা বলতে চাই। আমি জানতে চাই আপনার কাছে যে আপনি একটু জানাবেন যে যশোর শহরে আসলে এই যে যানজট এটা কি করলে প্রতিকার হয়। ধন্যবাদ দেশ টেলিভিশনকে। আসলে শহরে যে যানজট এটা বলার মতো না। ধরেন যে কোনো জায়গা থেকে, আপনি খাদুরা স্ট্যান্ড থেকে বলেন, মনিহার চত্বর থেকে বললেন, এখানে একটা অ্যাম্বুলেন্স আসতে সর্বনিম্ন 1 ঘন্টা সময় লেগে যায়। যেখান থেকে আপনার মনিরামপুর থেকে বা অভয়নগর থেকে এখানে আসতে 1 ঘন্টা সময় লাগে, শুধু মনিহার থেকে খাদুরা স্ট্যান্ড এখানে আসতে 1 ঘন্টা সময় লাগে। আর যখন আপনার ভিআইপি যশোরে যখন আসে তখন কিন্তু শহরে কোথাও কোনো যানজট আপনি পাবেন না। আপনি দেখেন, আর ভিআইপি চলে যাওয়ার সাথে সাথে আপনি কোথাও আপনি পা রাখার মতো জায়গা পাবেন না, ফুটপাত পর্যন্ত দখল হয়ে যায়। আপনাদের মাধ্যমে আমি চাচ্ছি অন্তত অ্যাম্বুলেন্স সহ বা বিভিন্ন যে বাচ্চা কাচ্চা স্কুল বাসগুলা যাতে সুন্দরভাবে ঢুকে একটু তারা সেবা পায়, এই আশা ব্যক্ত করা বিশেষ করছি। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে আসলে ভিআইপি আসলে তিনি একটা কথা বলেছেন যে ভিআইপি আসলে আমরাও দেখেছি রোডটা কিন্তু দ্রুত ক্লিয়ার করা হয়, শহরের এই চিরচেনা যানজটটা কিন্তু সেদিন আর দেখা যায় না। তো তিনি আশা ব্যক্ত করেছেন তার মতো যে এরকম করে যেন সারা বছরের অন্যান্য দিনগুলোতেও যেন ভিআইপিদের মতো করেই আসলে রাস্তাঘাটগুলো ক্লিয়ার করার জন্য ট্রাফিক পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন ব্যবস্থা গ্রহণ করে। তো এই ছিল আমার কাছে যশোরের যানজটের সর্বশেষ। সাগর, ধন্যবাদ আপনাকে। দর্শক, যশোরের যানজটের খবর জানাচ্ছিলেন সহকর্মী সালাউদ্দিন সাগর। সাতক্ষীরার বাজার এখন হিমসাগর আমের সয়লাভ।
কিন্তু ফলন ভালো হলেও ন্যায্য দাম না পাওয়ায় হতাশ চাষিরা। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, চাষিদের কি ধরনের সমস্যা হচ্ছে আর বাজারে আমের অতিরিক্ত সরবরাহের কারণে দাম কেমন পড়ে গেছে? জেসিকা, মধু মাসে মধুর আমের যে স্বাদ, সেই স্বাদ আজকে সাতক্ষীরার আমে ভরে গেছে। সারা দেশ সহ সারা বিশ্বে সাতক্ষীরার হিমসাগর আম পৌঁছে গিয়েছে। কিন্তু এবার প্রত্যাশিত যে আমের দাম, সেই আমের দাম কিন্তু আসলে আম চাষিরা সেভাবে পায়নি। তবে আমের ফলন হয়েছে আশাতীত, যে কোনো সময়ের থেকে অনেক বেশি আম হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন একেবারে এই লাইন জুড়ে এবং আমার বামে বড় বাজারের এই বাজার জুড়েই হচ্ছে দুই পাশ ধরেই আসলে আম আসছে। আম চাষিরা তাদের বাগান থেকে আমের বাগান থেকে গাছ থেকে পেড়ে নিয়ে আসছে এই বড় বাজারে আম। কিন্তু এবার আসলে আম চাষিরা প্রত্যাশা করেছিল আসলে ৩,০০০ টাকা মন হলে এই ধরনের হিমসাগর আম ৩,০০০ টাকা মন হলে আসলে ভালো হয়, কিন্তু এটি আসলে এবার দামটি আসলে কাঙ্ক্ষিত দাম আসেনি। তার কারণটি হচ্ছে এবার ফলনটি যতটা বেশি হয়েছে এর সাথে সাথেই এখানে ক্রেতারা, বিশেষ করে এখানে অনলাইন ক্রেতারা, তারপরে হচ্ছে এক কেন্দ্রিক যে বাজার ব্যবস্থা, সেই কারণেই কিন্তু এই যে একেবারে আটকে থাকা দামেই আটকে পড়েছে আম চাষিরা, যার ফলে আসলে চাষিরা যেভাবে চেয়েছিল সেইভাবে দামটি না পাওয়ায় তাদের মধ্যে অনেকটা হতাশা বিরাজ করেছে। তারা আসলে প্রত্যাশা করেছিল যেমনটি বলছেন ৩,০০০ টাকায়, কিন্তু এই আম বিক্রি হচ্ছে কোনো আম ১৬০০ টাকায়ও বিক্রি হয়েছে। ১৬০০ থেকে সর্বোচ্চ ২৫০০ টাকাতে আমের দাম নির্ধারণ হয়েছে। আমি একজন দীর্ঘদিন ধরে আম ব্যবসা করে আসছেন, আমি একজন আমের ব্যবসায়ী, তার সাথে কথা বলছি। আসলে ফলন কেমন হয়েছে এবং দামটা কেমন হয়েছে? ফলন মোটামুটি ভালো হলো, দাম খুব ভালো না। বর্তমান চাষিরা দাম পাচ্ছে না, দাম কম। এটার কারণ কি? খাওয়া কম, খাওয়া কম আর মানুষের খাচ্ছে কম। চাহিদা তো অনেক বেশি না, চাহিদার দাম পাচ্ছে না, চাহিদা হিসেবে দাম পাচ্ছে না। হ্যাঁ, যেমনটি শুনছিলাম জেসিকা, তিনি যতটা ব্যবসায়ী তিনি এবার আম চাষি, তো সেই কথাটি শুনছিলাম। আসলে চাহিদা বেশি থাকলে আসলে নিচ্ছে না, এটি আমরা জানতে পেরেছি, নিচ্ছে না। এটি এক ধরনের। সুমন, ধন্যবাদ আপনাকে। দর্শক, সাতক্ষীরা থেকে আমের ফলন এবং বাজার দর সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।